স্বাগত এখন দুপুরের সঙ্গে আছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। 5টি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে 2টি মামলা, একটি জন্মদিন পালন এবং আরেকটি ছিল মুক্তিযোদ্ধাদের কটূক্তি করা নিয়ে। বাকি 3টি মানহানির অভিযোগের এই 5 মামলায় শুনানি শেষে খালাসের আদেশ দেওয়া হয় এবং এখন দুপুরে আমরা এই বিষয়ে জানাবো বিস্তারিত সবশেষ খবর। আজকে 5-7 বছর ধরে এই রাস্তার অবস্থা কেউ দেখার নাই। আমাদের ইঞ্জিনে যে ক্ষয় হয়েছে, অলরেডি ইঞ্জিন সিজ করে ফেলছে, এখানে পুরো চাকাটাই ডেবে গেছিল এখানে। তারপরেও যেহেতু প্রয়োজনে আর কি যাইতে হবে প্রতিদিন, এই জন্য আর কি রিস্ক নিয়েই যাওয়া। এই যে আমার গ্যারেজ, গাড়ি বাইর করতে পারতেছি না 2-3 দিন ধরে। কাজে তো মানুষের এনার্জি নষ্ট হয়ে যায় রাস্তার খানাখন্দে এরকম রিকশায় ঝাঁকি খেতে খেতে। রাস্তার যে অবস্থা, গাড়ির সিগন্যাল ছাড়লে পরেও আমাদের খুব হিমশিম খাইতে হইতেছে। আমাদের লোকাল রোডগুলো কোনো উন্নয়ন হয় নাই। সংরক্ষণের নীতিমালা, সেই নীতিমালার কোনো বালাই নাই। সারা বছর ধরে রাস্তা ওপেন করা, দিনে রাতে 24 ঘন্টায় মনে হচ্ছে কাজ হচ্ছে, আসলে কোনো কাজই হয় না। যে জায়গাগুলোতে খানাখন্দক আছে, যে জায়গাগুলো রাস্তা এখনও ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, সেগুলো আমরা দ্রুত মেরামত এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা অব্যাহত আছে। শাফিন, সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি আর ভাঙাচোরা সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী এবং এসব সড়কে প্রতিনিয়ত ভোগান্তি শিকার তো হচ্ছেন। বিশেষ করে এই যেমন আজ সকাল থেকে যেরকম ঝুম বৃষ্টি ছিল, সেই বৃষ্টির দিনগুলো কিন্তু সেই ভোগান্তির মাত্রাটাও আরো অনেকটাই বেড়ে যায়। অভিযোগ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন ভোগান্তি শিকার হচ্ছেন রাজধানীবাসী। এর সাথে বিশেষজ্ঞরা করে যেটি বলছেন যে নীতিমালা না মানাটা একটা অন্যতম প্রধান কারণ এবং পরিকল্পনার গাফিলতিও সেখানে স্পষ্ট। এখন দুপুরে এ নিয়েও বিস্তারিত জানাবো, তবে শুরুতেই খালেদা জিয়ার 5 মামলায় খালাস প্রসঙ্গ। ভুয়া জন্মদিন, মুক্তিযুদ্ধের অবমাননা সহ 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আলাদা আদালতে 5টি মামলার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। বিস্তারিত শাহাদাত অবসের প্রতিবেদনে। 2016 সালের 30 আগস্ট সাংবাদিক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। অভিযোগ করেন জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। তবে এই মামলায় 2018 সালে জামিন পান বেগম খালেদা জিয়া। 2016 সালে 3 নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার মামলা করেন বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে। অভিযোগ করেন স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের জাতীয় পতাকার মানহানি করেছেন তিনি। 2টি মামলা ছাড়াও আরও 3টি মানহানির অভিযোগে মামলা হয় বেগম জিয়ার বিরুদ্ধে। দীর্ঘ 8 বছর পর এ 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে মহানগর মুখ্য হাকিম মাহমুদ আলম ও তোফাজ্জল হোসেনের আদালত এই রায় দেন। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। খালেদা জিয়ার আইনজীবী আরও বলেন, 4 বছর আগে এই মামলার বাদী মৃত্যুবরণ করেছেন। আদালতে উপস্থিত হননি বাদী পক্ষের কোনো আইনজীবী। এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অর্থাৎ সরকারের ইঙ্গিতে 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা। মামলা হলো মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাদের তালিকা করা অত্যন্ত জরুরি, জাতি তার কাছে ঋণী। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। বানোয়াট একটা কল্পকাহিনী দিয়ে
নাইকো মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলার সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা আজকে আদালতে বলেছিলাম যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের শাসনামলে বেগম খালেদা জিয়াকে হেনস্থা করতেই নানা হয়রানিমূলক মামলা করা হয়েছে। আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া। শাহাদাত অফরো, এখন ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের জন্য রিট করেছেন আইনজীবী ববি হাজ্জাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন প্রতিবেদক জাহিদ হাসান। সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, রূপপুরে বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের বিষয়ে কি বলছেন রিটকারী আইনজীবী? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল, বিশেষ করে বালিশকাণ্ড অর্থাৎ কেনাকাটা নিয়ে, বালিশ এবং পর্দা এবং অন্যান্য জিনিসপত্র কেনাকাটা নিয়ে বড় একটি দুর্নীতির অভিযোগ উঠেছিল এই প্রকল্পের শুরুর দিকে। তারপরও সেই প্রকল্পের কাজ এগিয়েছে এবং প্রকল্প একদম শেষের দিকে। এর মধ্যে সরকার পট পরিবর্তনের পরে একটি অভিযোগ ওঠে, যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অনলাইন পত্রিকার যে একটি $500 কোটি একটি অভিযোগ আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে, যে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন। এবং সেই অভিযোগটি গণমাধ্যমে খবরে চাউর হয় এবং এরপর এটি নিয়ে নানান মহলে আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে ববি হাজ্জাদ এই বিষয়টিকে অনুসন্ধান করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি একটি নির্দেশনা চেয়েছেন রিটে, যে দুদককে যাতে নির্দেশ দেয় হাইকোর্ট এটি অনুসন্ধান করার জন্য এবং অনুসন্ধানে যাতে বেরিয়ে আসে যে সত্যিকার অর্থেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত টাকার দুর্নীতি হয়েছে এবং কারা এই দুর্নীতির সাথে জড়িত এবং সাবেক প্রধানমন্ত্রী সহ তার পরিবারের কোন কোন সদস্য এই দুর্নীতি করেছেন, এই বিষয়গুলোই মূলত তিনি রিটে চেয়েছেন। এবং সেই রিটটি তিনি আজকে মূলত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করেছেন এবং বিচারপতি কে মাসুদুজ্জামানের যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি হওয়ার কথা রয়েছে এবং সেটি তিনি শুনানির জন্য আবেদন জানিয়েছেন। তো সব কিছু মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে দুর্নীতির অভিযোগটি উঠেছে, যেই তথ্যটি প্রচার হচ্ছে বিভিন্ন মহলে, সেটির একটি অনুসন্ধান চাওয়া হয়েছে দুদকের মাধ্যমে এবং সেই কারণেই হাইকোর্টে এই রিটটি করা হয়েছে। হয়তো আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই রিটটি শুনানি হবে। রিটটি শুনানি শেষে হয়তো হাইকোর্ট কোনো আদেশ দিবেন যে আসলে কত টাকার দুর্নীতি হয়েছে সেটি জানার জন্য। এবং যেটি বলা হচ্ছে, যদিও রাশিয়ার যিনি বাংলাদেশে এখন ঢাকায় নিযুক্ত যে রাষ্ট্রদূত, তিনি এটি অস্বীকার করেছেন যে এরকম কোনো লেনদেন সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সাথে যেই কোম্পানিটি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করেছে এবং যারা কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান, তাদের মধ্যে হয়নি। যদিও তিনি এটি গণমাধ্যমে স্পষ্টভাবে বলেছেন, তারপরও যেহেতু একটি অভিযোগ উঠেছে, সেই অভিযোগটির মূলত অনুসন্ধানে এই রিটে চাওয়া হয়েছে। এ কারণেই এই রিটটি করা হয়েছে। মিম, এরপরে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান। জাতীয় ঐক্যের স্বার্থে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সব সংস্থা ও প্রতিষ্ঠানকে সংস্কারের প্রস্তাব দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। সাংবাদিকদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছাড়া হত্যা মামলা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা এই প্রস্তাব দেন। এর আগে ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। পরে সম্পাদকরা বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা আনাম। তিনি জানান, সম্পাদকরা ডক্টর ইউনূসের সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা না দেওয়ার আহ্বান জানান। এছাড়া নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সহ বিভিন্ন সংস্থার সংস্কারের প্রস্তাব জানান। বৈঠক থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভের ব্যাপারে ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানান তারা। এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। আমরা বলছি পুলিশকেই করতে হবে, এটা পুলিশেরই কাজ, ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ। তারপরে এদেরকে সাহায্য করার জন্য কোনো বিশেষ সময়ে বিজিবি, আর্মি বিশেষ সময়ের জন্য আসে, এটা তো ওদের ফাংশন না। তো কিন্তু পুলিশ, ওই র্যাব, এদেরকে অবশ্যই রিঅর্গানাইজ করতে হবে। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে।
কিন্তু এইভাবে যেন না হয়। আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি করাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেছেন ব্যবসায়ীদের নেতারা এবং বিভিন্ন পত্রিকার সম্পাদকরা। এসব বিষয়ে বিস্তারিত খবর রেখেছেন সহকর্মী সিউল আহমেদ, তার সঙ্গে যুক্ত হচ্ছে। সিউল, জানাবেন বৈঠক শেষে কি জানালেন ব্যবসায়ী নেতারা এবং সম্পাদকরা কি বলছেন? এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে তিনি আপনাদের সাথে মতবিনিময় করেছেন কিনা, তিনি কি জানিয়েছেন? শাফিন, আজকে আসলে 22 জন যারা গণমাধ্যম সম্পাদক আছেন, যারা প্রিন্ট মিডিয়ার মেইন স্ট্রিম প্রিন্ট মিডিয়াতে যারা আছেন, তাদেরকে আসলে আমন্ত্রণ জানানো হয় এবং তার মধ্যে কিন্তু 20 জন এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা প্রধান উপদেষ্টার সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলে তার মধ্যে দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছিল। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানতে চেয়েছিলেন সম্পাদকদের কাছে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি আসলে কত বছর থাকা জরুরি কিংবা কত বছর থাকতে পারে, সেই প্রশ্নের জবাবে কিন্তু বিভিন্ন সম্পাদকরা তাদের বিভিন্ন মতামত দিয়েছেন। তবে সব মিলিয়ে যেটি এসেছে সেটি হচ্ছে যে 2 বছরের মতো তাদেরকে থাকার জন্য বলেছেন এবং এই 2 বছরের মধ্যেই যেন একটি নির্বাচন দিতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা বলেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আন্দোলন চলাকালীন সময় ইউএইতে যে 57 জন শ্রমিক ছিলেন তারা যেখানে কাজ করতেন তারা কিন্তু সেখানে আন্দোলন করেছিলেন, তার জন্য কিন্তু তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে। এবং এই যে কারাদণ্ড দেওয়া হয়েছিল সেখানকার যিনি আমির ছিলেন তার সাথে প্রধান উপদেষ্টা কথা বলেছিলেন ফোনে এবং তিনি কিন্তু আশ্বস্ত করেছিলেন তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। এবং শেষ পর্যন্ত আজকে একটি ঘোষণা এসেছে, যখন তাদের এই মিটিং চলছিল তখনই কিন্তু ইউএই এম্বাসি থেকে ঘোষণা এসেছেন যে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং ফরেন এম্বাসি কিন্তু সেই অনুযায়ী কাজ করছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া যে অন্যান্য বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে মিডিয়ার যে কালা কানুনগুলো রয়েছে সেই কানুনগুলোকে যেন আরেকটু মডিফাইড করা হয় কিংবা আরেকটু যেন শিথিল করা হয় এবং সাংবাদিক যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, তাদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো যেন কোনোভাবেই না হয়। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে সেটি হচ্ছে যে সরকারিভাবে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, গণমাধ্যমগুলো আছে, যেমন বাংলাদেশ বেতার, বিটিভি এবং বাসস, এই 3টিকে যেন স্বায়ত্তশাসিত করা হয় এবং এই স্বায়ত্তশাসিত করার ফলে তারা যেন নিজেদের মতো কাজ করতে পারে, সেটি কিন্তু এই মিটিংয়ে কিন্তু খুব গুরুত্ব পেয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে আসলে ক্ষমতায় কত বছর তাদেরকে রাখা যেতে পারে কিংবা তারা কত বছর থাকতে পারেন কিংবা সাধারণ জনগণ আসলে কতটুকু চাচ্ছে সেই পুরোটাই কিন্তু প্রধান উপদেষ্টা সম্পাদকদেরকে বলেছেন যে সেটি আসলে জনগণ ঠিক করবে এবং জনগণ যেভাবে ঠিক করবে সেটি হচ্ছে যে জনগণের কাছ থেকে যে তথ্যটি সেটি কিন্তু মিডিয়া যেন নিয়ে আসে। মিডিয়াকে কোনোভাবেই আহ্বান জানানো হয়েছে তারা যেন কোনোভাবে ভয়ভীতি না পান, যে কোনো ধরনের সংবাদ যেন তারা প্রকাশ করতে পারেন। অন্তর্বর্তী সরকারের কোনো ভুল যদি হয়ে থাকে সেই ভুলও যেন তারা মিডিয়ার মাধ্যমে সেই প্রকাশ করেন, সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এবং তার আগে আজকে সকাল 10:30টায় কিন্তু মিটিং হয়েছিল ব্যবসায়িকদের সাথে এবং ব্যবসায়িকদেরকেও জানানো হয়েছে যে তাদেরকে সকল ধরনের নিরাপত্তা দেওয়া হবে। শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আজকে যে প্রধান উপদেষ্টার সাথে ব্যবসায়িক এবং সম্পাদকদের যে বৈঠক ছিল সেটি। সিউল আহমেদ যুক্ত হয়ে জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের আলাপের বিস্তারিত। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সঙ্গে তাদের দেশে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। দুবাই থেকে কামরুল হাসান জনি জানাবেন বিস্তারিত। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সে সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন বহু প্রবাসী বাংলাদেশি। এর দায়ে বিভিন্ন মেয়াদে 57 জন বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির ফেডারেল কোর্ট। এদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তবে সেই সাজা বাতিল করে 57 বাংলাদেশির সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এর সত্যতা নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ক্ষমা ঘোষণার পর তাদের সাজা বাস্তবায়ন বন্ধ রেখেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। সেই সঙ্গে সাজাপ্রাপ্ত 57 জনকেই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশও দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যেন কোনো ধরনের সাফার না করেন। একটা কথা আমি সবসময় বলেছি যে তাদের অনেক সমস্যা কিন্তু আমরা ঢাকা থেকেই তৈরি করে দিই। আমরা চাইবো যে ঢাকা থেকে যেন কম সমস্যা নিয়ে তারা যেতে পারেন। আসলে এন্টায়ার গ্যামার্ট অফ বাইলেটারাল রিলেশনস যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে তার সবগুলি বিষয় নিয়ে আলাপ হবে। প্রথমের জন্য আসছেন অবশ্য তার টিমটা কিন্তু থেকে যাবে এরপরেও। তো আমরা চেষ্টা করবো যে যেসব বিষয় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আছে সেগুলিকে যতটুকু আগায় নিয়ে যাওয়া যায়। আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি বলেন, দেশে বসবাসরত সব বাসিন্দাকে আইন ও নিয়মকানুনের প্রতি সম্মান জানাতে হবে। মত প্রকাশের অধিকার আমিরাতের রাষ্ট্র ও আইনি কাঠামোর দ্বারা সুরক্ষিত, সবাইকে তা মানতে হবে। তানভীর জনি, এখন বিশ্ব। কোটা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়ে বিক্ষোভ করায় আরব আমিরাতে আটক প্রবাসীরা ছাড়া পেয়েছেন। বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, জানাবেন আমিরাতে আটক প্রবাসীদের ছাড়া পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? ম্যাম, পররাষ্ট্র উপদেষ্টা প্রথমত যেটি বলছেন সেটি হলো যে এটি বাংলাদেশের কূটনৈতিক একটি সফলতা হিসেবে তিনি আসলে উল্লেখ করেছেন। আজ সকালে যখন তার সাথে আমাদের কথা হয়েছে তিনি আসলে জানাচ্ছিলেন যে এই 57 জন যারা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পুরো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা আসলে সহযোগিতা মানে যেখানে এখানে আন্দোলন করেছে, সমর্থনে যে আন্দোলনটি হয়েছে, সংহতি জানিয়ে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনে প্রসঙ্গেই কিন্তু বিক্ষোভ হয়েছিল আরব আমিরাতে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আটক করা হয়েছিল। এবং সেই আটকের পরে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করে তখন কিন্তু প্রথমেই আলোচনা এসেছিল যে এই শুধু আরব আমিরাতে নয়, আরব যে কয়েক জায়গায় বাংলাদেশিরা এখানে আটক হয়েছে বা আইন ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে তাদের জন্য আসলে বাংলাদেশ থেকে কী কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তার মধ্যে প্রথম যেটি আমরা দেখলাম যে এই 57 জন যারা আরব আমিরাতে আটক হয়েছিলেন তাদেরকে আসলে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজেই আসলে তিনি কথা বলেছিলেন। এর আগে আমরা যখন পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম, তিনি বলেছিলেন যে এই বিষয়ে তিনি নিজেই পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিজেই কথা বলবেন এবং তিনি নিজেই কথা বলেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটিকে একেবারে কূটনৈতিক সফলতা হিসেবে উল্লেখ করছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর বাইরে গিয়ে তিনি আসলে আরও বলেছেন যে যেহেতু এই পুরো আন্দোলন এবং সংগ্রামে যারা প্রবাসীদের যে অবদান সেটি কিন্তু মানে একেবারে স্বীকার না করবার কোনো সুযোগ নেই, কারণ তারা রেমিটেন্স শাটডাউনের মতো ঘোষণা দিয়েছিল এবং বিভিন্ন সময় ছাত্র আন্দোলন এবং জনতার যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে তারা একেবারে একাত্মতা ঘোষণা করেছিল। এবং এর পরবর্তীতে তিনি বলেছেন যে এই প্রবাসীদের যে ধরনের ভোগান্তি থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে যখন তারা ঢাকা থেকে রওনা দেয় তাদের কর্মক্ষেত্রে বিদেশের যে কোনো জায়গায়, সেখানে কিন্তু তারা আসলে বিভিন্ন রকমের সমস্যা বা জটিলতার মুখোমুখি হন, সেগুলো যেন শেষ করা যায়, সেগুলোর ব্যাপারে দ্রুত সমাধানে কাজ করবে এই সরকার। এবং একই সাথে প্রথম থেকে আমরা কিন্তু শুনেছি যে প্রবাসীদের ব্যাপারে যে ধরনের সহযোগিতা করা যায় প্রবাসীদের ভোগান্তি দূর করবার জন্য, সেই কাজগুলো কিন্তু এই সরকার করবে এবং তারই ধারাবাহিকতা কিন্তু প্রথম পদক্ষেপ এবং যেই পদক্ষেপের সুফল কিন্তু আসলে বাংলাদেশ পেয়েছে। এবং এই যে আরব আমিরাতে আটক যারা হয়েছে তারা আসলে মুক্ত স্বাধীন হয়েছে। এবং আমাদের সাথে কথা হয়েছে প্রবাসী কল্যাণ সচিবের, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে ইতিমধ্যেই সেটি কনফার্ম হয়েছে এবং পরবর্তীতে ছেড়ে দেবার যে আইনি প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে খুব দ্রুতই, তাদেরকে আর কি এই জট থেকে আসলে তারা মুক্ত পাবে। তো এই ছিল আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সবশেষ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন নাইম আবির। দেখছেন এখন দুপুর। শাফিন, ছবিটি দেখে নিশ্চয়ই বোঝার চেষ্টা করছিলেন যে এটি আসলে রাজধানীর কোন সড়কটি হতে পারে। তবে আপনার হয়তো অনেক সড়কের সাথে এই দৃশ্যটি পাওয়া যাবে, কারণ উন্নয়ন কাজের নামে একদিকে সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সেই রাস্তা খোঁড়াখুঁড়ি করার পর সেটিকে মেরামত না করা, সেটিকে সেইভাবেই ফেলে রাখা, এতে করে সাধারণ যাত্রী যারা আছেন, নগরবাসী যারা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে এই যে আজ যেমন সকাল পুরোটা সময় জুড়ে বৃষ্টি হয়েছে, অফিস টাইমটিতে পুরো রাস্তাতে যানজট সৃষ্টি হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে নগরবাসীর এক ভোগান্তির মাত্রা আসলে চরমে গিয়ে থাকে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন হচ্ছে বলে আসলে যারা নগরবাসীরা রয়েছেন তারা দাবি করছেন। পাশাপাশি বিভিন্ন সড়কে এই যে বলছিলাম অচল অবস্থা, সেটিও কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্টি হচ্ছে।
বছরের পর বছরের রাস্তা সংস্কারের যেই কাজ চলমান আমরা দেখতে পাই, তবে সেখানে পরিকল্পনার ঘাটতি রয়েছে এবং যেই নীতিমালা রয়েছে তার সঠিক অনুসরণও হয় না বলে নগর পরিকল্পনাবিদরা মনে করছেন। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেটি জানিয়েছে যে এই সকল খানাখন্দ মেরামতে তারা দ্রুতই সক্রিয় হয়ে উঠবে। এ নিয়ে সহকর্মী বাইজিদ সাদের প্রতিবেদন দেখবেন বিপ্লব মানবের ক্যামেরায়। দেখে মনে হতে পারে খালে যেন অথই পানি, তবে এটি গ্যান্ডারিয়া নতুন সড়ক। সড়কের জায়গায় জায়গায় গর্তের আকার এত বড় যে সামান্য বৃষ্টি হলেই সড়কটি তলিয়ে যায় পানির নিচে। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চকবাজার ও বাদামতলীর পাইকারি বাজারে চলাচল করে পণ্যবাহী শত শত ট্রাক। তবে রাস্তার দুপাশে গর্তের কারণে দ্রুত গতিতে চলতে পারে না কোনো যানবাহনই। এই রাস্তাটা যদি ভালো হতো তাহলে এই যে দয়াগঞ্জ জ্যামটাও লাগতো না, জোরে জ্যামটাও লাগতো না। এখন আমাদের এই রাস্তাটার কারণে সব জায়গায় জ্যাম থাকে। আগে পরে এই রাস্তাতে গেছি, রাস্তা একটু গর্ত ছিল, এখন এই পানি জমাতে একদম হয়ে গেছে। 4-5 ঘন্টা ধরে এখানে আটকে আছি। এখানে তো আমাদের সময় গেল, তার ভিতরে আমাদের ইঞ্জিনে যে ক্ষয় হয়েছে, অলরেডি ইঞ্জিন সিজ করে ফেলছে এখানে। উন্নয়ন কাজের নামে একদিকে সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুড়ি, অন্যদিকে বছরের পর বছর সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী, বিপাকে ব্যবসায়ীরাও। এই পানিটা কিভাবে যেমন দোকানে সেই চিন্তা করতেছি। যে অবস্থায় আছে আজকে 5-7 বছর ধরে এই রাস্তার এই অবস্থায় কেউ দেখার নাই। ওই যে আমার গ্যারেজ, গাড়ি বাইর করতে পারতেছি না 2-3 দিন ধরে। পুরো চাকাটাই ডেবে গেছিল এখানে। তারপরেও যেহেতু প্রয়োজনে আর কি যাইতে হবে প্রতিদিন, এই জন্য আর কি রিস্ক নিয়েই যাওয়া। যাত্রাবাড়ির দয়াগঞ্জ সড়কটির চিত্র একই রকম। ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিতে হয় যাত্রী ও চালকদের। তাই দ্রুত ভাঙা সড়কটি মেরামতের দাবি তাদের। রাস্তার যে অবস্থা, গাড়ির সিগন্যাল ছাড়লে পরেও আমাদের খুব হিমশিম খাইতে হইতেছে। কাজে তো মানুষের এনার্জি নষ্ট হয়ে যায় রাস্তার খানাখন্দে এরকম রিক্সায় ঝাঁকি খেতে খেতে। যদি সংস্কার করা হয় আমাদের এখানে রাস্তার জ্যামটাও কমবে আর আমাদের যাতায়াতেও খুব আমাদের সুবিধা হবে। নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির ফলে রাজধানীর বিভিন্ন সড়কে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন জনভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের কোনো তৎপরতাই চোখে পড়েনি এতদিন। পেরিয়ে গেছে মাসের পর মাস। চলাচলে তাই ভোগান্তি যাত্রী ও পথচারীদের। একই চিত্র ঢাকার ব্যস্ততম ইত্তেফাক মোড় থেকে টিকাটুলি হয়ে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার পর্যন্ত সড়কের। খানাখন্দ থাকায় সবসময় গুলিস্তান থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো এই সড়কে আটকে থাকছে। খানাখন্দে ভরা সড়কগুলো দ্রুত মেরামত করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। রাস্তা মেরামত, সংস্কার সহ যে কাজগুলো করার দরকার আমরা করছি এবং আমাদের রিসোর্সের মধ্য থেকেই যে জায়গাগুলোতে খানাখন্দক আছে, যে জায়গাগুলো রাস্তা এখনও ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, সেগুলো আমরা দ্রুত মেরামত এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার আমরা চেষ্টা করছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। বাজেট অনুযায়ী সঠিক পরিকল্পনার অভাব, নীতিমালা না মানা আর ঠিকাদাররা নিম্নমানের কাজ করা সত্ত্বেও তাদের দিয়েই দীর্ঘদিন ধরে কাজ করানোর কারণে এ পরিস্থিতি বলে মনে করেন এই নগরবিদ। দুর্বল ঠিকাদার, দুর্নীতিগ্রস্ত ঠিকাদার, তাদের দিয়েই এই দীর্ঘদিন ধরে কাজগুলো করানো হতেই আমাদের লোকাল রোডগুলো কোনো উন্নয়ন হয় নাই। সংরক্ষণের নীতিমালা, সেই নীতিমালার কোনো বালাই নাই। সারা বছর ধরে রাস্তা ওপেন করা, দিনে রাতে 24 ঘন্টায় মনে হচ্ছে কাজ হচ্ছে, আসলে কোনো কাজই হয় না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন প্রকল্প না নিয়ে বরং চলমান বড় প্রকল্প শেষ করার পাশাপাশি মানসম্মত কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি। কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, আবারও সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এখনও কাজে যোগ দেননি ময়মনসিংহ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে সংকট নিরসনে এরই মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তুলে ধরা হয়েছে বেশ কিছু দাবি। এ নিয়ে খবর রাখছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তার সাথে যুক্ত হব। ইমতিয়াজ, জানাবেন যে হাসপাতালের কর্তৃপক্ষের সাথে বৈঠকে কি দাবি তুলে ধরেছেন ইন্টার্ন চিকিৎসকরা? এই যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, এটি স্বাভাবিক করার জন্য তারা আসলে প্রস্তুত আছেন কিনা বা কবে নাগাদ হতে পারে, কি বলছেন?
শাফিন, যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু রোগীর চাপ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে। এই মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ শয্যা সংখ্যা রয়েছে তার কিন্তু কয়েক গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হয়। এখন প্রায় 2:30টার মতো বাজে, কিন্তু তারপরেও কিন্তু এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কাজে যোগদান করেননি। সকালের দিকে আমরা দেখতে পেরেছি যে হাসপাতাল যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে তারা বৈঠকে বসেছিলেন এবং বৈঠক শেষ করে আসার পর যে আলোচনাটি হয়েছে তারা বেশ কয়েকটি দাবি তারা জানিয়েছিলেন যে প্রত্যেকটি ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরা এবং আনসার সদস্য, পুলিশ সদস্য সহ তাদের নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তারা চিকিৎসা সেবা কাজে নিরাপত্তাটা জোরদার তাদের না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কাজে যোগদান করবেন না। এবং এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, তারা দ্রুত সময়ের মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনায় বসেছেন এবং আজকের মধ্যেই যত সম্ভব তারা শেষ করবে, এই সমস্যাগুলো সমাধান করবেন। এবং ইন্টার্ন চিকিৎসারও একটু আগেও কথা হলো তাদের সাথে, তারা যেটা জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা কাজে যোগদান করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, ময়মনসিংহে সকাল থেকে আমরা দেখতে পেরেছি যে ময়মনসিংহ ইমার্জেন্সি যে সেটি কিন্তু সেবা কিন্তু চালু রয়েছে, আউটডোর কিন্তু ডাক্তাররা বসেছেন, সেই কার্যক্রমগুলো চালু রয়েছে, পরীক্ষা নিরীক্ষাগুলো চালু রয়েছে এবং ওয়ার্ডগুলোতে বিশেষ করে গাইনি, মেডিসিন, হৃদরোগ সহ যে গুরুত্বপূর্ণ শিশু বিভাগ থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো রয়েছে সেখানে মিড লেভেলের ডাক্তার যারা রয়েছেন তারা রয়েছেন, নার্সরা চিকিৎসা সেবা প্রদান করছেন এবং তারা যেটা বলার চেষ্টা করছেন যে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে তারা আসলে এই রোগীর চাপ সামলাতে, যদিও যেহেতু একটা ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতিতে আছেন, একটা বড় সংখ্যক রোগীর চাপ সামলাতে কিছুটা হলেও তাদের হিমশিম খেতে হচ্ছে, তারপরেও কিন্তু তারা চিকিৎসা সেবাটা চালু রেখে গেছেন। তো সব মিলিয়ে বলতে গেলে মোটামুটি এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগদান করেনি এবং পরবর্তীতে হয়তো আরও আপডেট জানিয়ে দেওয়া যাবে। শাফিন, এই ছিল সর্বশেষ আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দাবি আদায়ে এখনও কাজে বা সেবা দিতে নামেন ইন্টার্ন চিকিৎসকরা, সে বিষয়ে খোঁজ রাখছিলেন। খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বন্যার পানি কমে যাওয়ার পর ফেনীতে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডগুলোতে আগের তুলনায় রোগীর ভিড় বেড়েছে 9 গুণ। এছাড়া অন্যান্য ওয়ার্ডেও বেড়েছে রোগীর চাপ। রোগীর বাড়তি সংখ্যায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক থেকে নার্স। রোগীরা তুলছেন কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ। সোলেমান জালিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শয্যা সংকুলান না হওয়ায় মেঝেতে, বারান্দায়, এমনকি বাগানের গাছতলায় বসেছেন অনেকে নিরুপায় হয়ে। এমন করুণ চিত্র 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের। নার্সের কাছে আসছিলাম সকালে ইনজেকশন দিয়ে পেলা, ওদের কাছে ভালো ব্যবহার পাইতেছি না, আর কোনো বেড নাই, এই গাছের তলায় থাকতে হবে বাইরে রোদের মধ্যে। এই যে গাছের সাথে স্যালাইন ঝুলাই রাখছে, তো এই পর্যন্ত মানে কোনো আমি বড় ডাক্তার পাইনি। মাত্র 18 শয্যার এই ওয়ার্ডে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন 176 জন রোগী, যেখানে চিকিৎসা নিচ্ছেন নবজাতক থেকে 30 বছরের মধ্যকার রোগীরা। এত রোগীর চাপে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালে। ভর্তি হয়েছে কিন্তু চিকিৎসা ভালো দিকে বড় ডাক্তার পায় না, প্রথম দিন যা চিকিৎসা তাই চলতেছে। যদি ডাক্তার যদি আরো থাকতো তাহলে মানুষরা হয়রানি না হয়ে আরো একটু হইতে পারত। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও চালু করা সম্ভব হয়নি ডায়ালাইসিস, স্কেনো ও আলট্রাসোনোগ্রাফি সেবা। টেকনিশিয়ানের অভাবে এসব সেবা বন্ধ রয়েছে। এছাড়াও হাসপাতালে দীর্ঘদিন ধরে নেই মেডিসিন, চর্মযৌন, সার্জারি, অর্থোপেডিক্স ও সার্জারি, রেডিওলজিস্ট চিকিৎসক। যে 127 জনের মতন ভর্তি আছে শিশু ওয়ার্ডে, তা আমরা মাত্র 18 জনকে কিন্তু আমরা এই যে বেডের সাপোর্ট দিয়ে, যে লজিস্টিক সাপোর্ট দিয়ে ওদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, চিকিৎসা দিচ্ছি। বাকি যে 100 যে 19 জনের মতন যে রোগীগুলো আছে বাচ্চারা, তাদেরকে কিন্তু আমরা নিচে বেডে অথবা বাইরে আমরা ওদেরকে সব চিকিৎসা ব্যবস্থা সাপোর্ট দিচ্ছি, যার ফলে হচ্ছে কি রোগীরাও স্যাটিসফাইড না, আমরাও স্যাটিসফাইড হচ্ছি না। একটা রোগীর সাথে একজন লোক আসলে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, আর এমনি তো আমরা হিমশিম খাবোই। এখানে 26 বেডে 26টা রোগী থাকার কথা, ওইখানে হচ্ছে 90 জন। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, বমি, আমাশয়, টাইফয়েডের সাথে হাসপাতালে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা। সোমবার পর্যন্ত 250 শয্যার বিপরীতে রোগী ভর্তি হয়েছেন 570 জন। জরুরি বিভাগেও সেবা নিচ্ছেন হাজারখানেক রোগী। ভর্তি হওয়া রোগীদের মধ্যে শুধু ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা 360 জন। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। এখন ফেনী। এখন দুপুরে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর।
আশুলিয়া শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানার কর্মপরিবেশ স্বাভাবিক। সেখানে আছেন রকিবুল রাহাত, যুক্ত হব তার সাথে। রাহাত, জানাবেন কারখানার কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে আজকেও কি শিল্পাঞ্চলে যৌথ অভিযান চলেছে কিনা? শাফিন, আজকে আমরা দেখছি যে বেশ কয়েকটি কারখানায় তাদের উৎপাদনও অব্যাহত রয়েছে। তবে গতকালকের ঘটনার জের ধরে মহাসড়কের পাশে যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো মূলত বন্ধ রয়েছে। তবে ঢাকা ইপিজেড এবং এছাড়া অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় আমরা দেখছি যে গার্মেন্টস খোলা রয়েছে এবং সেখানে শ্রমিকরা তাদের নিত্যদিনের কাজও করছে। যৌথ অভিযানের বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি, অর্থাৎ তারা যৌথ অভিযান শুরু করেছে কিনা বা বিশৃঙ্খলাকারী কাউকে গ্রেপ্তার করেছে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত তারা গণমাধ্যমে তেমন কিছু জানায়নি। তবে আজকে আমরা সকাল থেকে এই জায়গাটিতে আছি এবং সকাল থেকে মহাসড়কে শ্রমিকদের কোনো ধরনের জটলা, কোনো ধরনের বিক্ষোভ বা ভাঙচুরের ঘটনা আজকে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে মহাসড়কের পাশে যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলোর বেশ কয়েকটিতে আমরা দেখেছি যে বাইরে নোটিশ টাঙানো হয়েছে যে কারখানা বন্ধ রয়েছে, কয়েকটিতে লেখা রয়েছে যে নিয়োগ বন্ধ রয়েছে। অর্থাৎ মোট যে 11 দফা দাবিতে গত কয়েকদিন ধরে এই এলাকার শ্রমিকরা যে আন্দোলন করছিল, আজকে সেই দাবিতে আন্দোলন আমরা দেখতে পাইনি। তবে যারা পোশাক কারখানা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে কারখানার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব তাদের। সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে আরও বেশ কয়েকটি, অর্থাৎ এখন যে কারখানাগুলো বন্ধ রয়েছে সেই কারখানাগুলো খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে কিন্তু আমাদেরকে এই গার্মেন্টস সংশ্লিষ্টরা জানাচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে ঢাকা ইপিজেডের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীর যে টহল টিম রয়েছে, সেনাবাহিনীর সেই টহল টিমও এই সড়কগুলো কিছুক্ষণ পরপর প্রদক্ষিণ করছে। অর্থাৎ কোনো জায়গায় যদি জটলা হয় বা কোনো ধরনের নাশকতার পরিকল্পনা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সেটি প্রতিহত করার জন্য তারা সজাগ রয়েছে। এই ছিল আশুলিয়ার বাইপাইল থেকে আমার কাছে সবশেষ। শাফিন। রকিবুল রাহাত যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে কয়েকদিন ধরে অস্থিরতায় থাকা আশুলিয়া বা সাভার এলাকার যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলোতে আজকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে। এদিকে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি সহ 24 জন পরিচালকের পদত্যাগ তৈরি করেছে প্রশাসনিক শূন্যতা। নতুন সদস্যদের সার্টিফিকেট প্রদান সহ স্থবির হয়ে পড়েছে বাণিজ্য সংগঠনের নিয়মিত কার্যক্রম। ব্যবসায়ী ও চেম্বারের কর্মকর্তাদের আশা, দ্রুতই প্রশাসক নিয়োগ দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে ভোটার তালিকা যাচাই বাছাই ও হালনাগাদ শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম চেম্বার অব কমার্সে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা ও সদস্যদের ভোটাধিকার হরণসহ নানা অভিযোগে পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা। সাধারণ ব্যবসায়ীদের দাবির মুখে সভাপতি সহ 24 জন পরিচালকের সবাই 3 দফায় পদত্যাগ করলে সোমবার বিলুপ্ত হয়ে যায় ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের পরিচালনা পর্ষদ। সোমবার বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে চেম্বারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত একজন প্রশাসক নিয়োগের আহ্বান জানিয়ে চিঠি দেন পদত্যাগকারী সভাপতি ওমর হাজ্জাজ। ওনারা যত তাড়াতাড়ি এখানে ডিটিও বসা দিবেন, ওনারা যখন টেক ওভার করবেন ব্যবসায়ীদের জন্য, অফিসের স্টাফের জন্য, এখানে যারা ট্যালেন্ট আছে সবার জন্যই হবে। চেম্বারের সভাপতি সহ পরিচালকদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, গত 1 দশকে কোনো ভোট ছাড়াই কয়েকটি পরিবার এবং গোষ্ঠীর মনোনীত সদস্যরাই চট্টগ্রাম চেম্বার অব কমার্স পরিচালনা করেছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেক ভুয়া ভোটার। ফলে চেম্বার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হয়েছে। আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নবীন প্রবীণদের সমন্বয়ে একটি কার্যকর পরিচালনা পর্ষদ গঠিত হবে বলে প্রত্যাশা তাদের। যারা এসব চেম্বার সদস্য হওয়ার যোগ্য তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর একটা সাধারণ পরিষদ গঠন করে আমরা নির্বাচনের মাধ্যমে তাদের চেম্বারের পরিচালক নির্বাচিত হয় এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে চট্টগ্রাম ব্যবসায়ীদের সুখে দুঃখে যাতে চেম্বার কাজ করতে পারে। চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল 2013 সালের 3 মার্চ। ওই নির্বাচনে বিলুপ্ত সংসদের এমপি
MA লতিফ সমর্থিত মাহবুবুল আলম নুরুন নেওয়াজ সেলিম পরিষদ জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতার সুবাদে FBCCI সভাপতি মাহবুবুল আলম প্রথমবারের মতো সভাপতি হন। এরপর টানা 5 বার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। এখন চট্টগ্রাম। কলকাতার আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। এবার কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি তাদের। এর মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আরজিকরের সাবেক প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। চিকিৎসক, নাগরিক সমাজ সহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের তোপের মুখে আজ সংসদের বিশেষ অধিবেশনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের বিধান রেখে উত্থাপিত হয়েছে অপরাজিত বিল 2024। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। এতদিন থেমে থেমে বিক্ষোভের ডাক দিলেও এবার বিরতিহীন বিক্ষোভে নেমেছেন কলকাতার বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সোমবার লালবাজার অভিমুখে বিক্ষোভের ঘোষণাতেই রাস্তার ওপর বিশাল ব্যারিকেড বসিয়েছে পুলিশ। লালবাজারে যেতে না পেরে বউবাজারে রাতভর অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। ক্ষুব্ধ হয়ে হাতে লাল গোলাপ আর মানুষের কঙ্কালের রেপ্লিকা নিয়ে দাবি তুলেছেন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের। গানে স্লোগানে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আর ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যায় দোষীদের বিচারের দাবি। যদিও পুলিশ বলছে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে তাদের, অথচ সকাল থেকে লালবাজারে পুলিশের প্রধান কার্যালয়ের সামনে জুনিয়র চিকিৎসকরা জড়ো হলেও বিশাল ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে রাখা হয়েছে। আমরা দেখেছি কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, আমরা দেখেছি কিভাবে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 14 তারিখের রাতে পুলিশ কমিশনারের পদত্যাগ চাইতে লালবাজারে যাচ্ছে। Kolkata police has failed miserably, be it in terms of investigation or be it in terms of giving protection to us. So इसलिए बार-बार डॉक्टर्स लोग और in fact the common people are coming down the streets, are walking down the streets demanding justice. हम लोग विचार मांग रहे हैं कि जिस अभया का वहाँ पर रेप और मर्डर हुआ उसको विचार देना पड़ेगा। उसी का समर्थन में और जो कांड हुआ उसका प्रतिवाद में हम लोगों ने यहाँ पर डीएम को शांतिपूर्ण तरीके से मिছিল करके यहाँ पर डीएम से मिलने के लिए आए थे। লালবাজার অভিযান যখন भी হয় তো এই জায়গাতেই ব্যারিকেডিং লাগানো হয়, কেন কি এরপরে নেক্সট ক্রসিং থেকে 163 বিএনএসএস এর এরিয়া চলে আসে যেখানে জামায়াত অ্যালাউড নেই। উত্তাল এই পরিস্থিতির মধ্যে আরজিকর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও 3 সহযোগীকে। এদের মধ্যে 2 জন হাসপাতালে ওষুধ সরবরাহ করত, আরেকজন নিরাপত্তারক্ষীর কাজ করত। 9 আগস্ট আরজিকরে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার পর থেকেই সে সময় দায়িত্বে থাকা সন্দীপ ঘোষের নামে উঠেছে অনেক অভিযোগ। তার গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছে বিজেপি। যদিও এতদিন পর তাকে কেন গ্রেফতার করা হলো, মমতাকে এর জবাব দিতে হবে বলে জানিয়েছে সিপিএম। এদিকে 9 আগস্ট নির্মম এই হত্যাকাণ্ডের পর 14 আগস্ট হাসপাতাল প্রাঙ্গণে সহিংসতার ইন্ধনদাতা রাজ্যের গভর্নর সিভি আনন্দ বোসকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল, কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? কার দায়িত্ব ছিল? ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। চিকিৎসক সহ নাগরিক সমাজ ও নানা সংগঠনের তোপের মুখে অবশেষে আজ বিধানসভায় উত্থাপিত হয়েছে অপরাজিতা বিল 2024। এই বিল নিয়ে আলোচনার পাশাপাশি বিধানসভায় চলছে তর্ক বিতর্ক। আলোচনা করুন, লোকসভায় আলোচনা হোক, রাজ্যসভায় আলোচনা হোক। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবেও দেখুন youtube.com/c/ekhon tv।